তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে কোন রকম কোন অ্যালিগেশন নেই, দেশের সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যে রিপোর্ট পেশ করেছে, দীর্ঘদিন ধরে তারা তাদের ইনভেস্টিগেশন চালিয়েছে। চারটে চার্জশিট তারা পেশ করেছে, কিন্তু কারো ক্ষমতা হলো না যে আমাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ তুলে দিতে। এবং কোর্টের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী নবম দশমের যে ওয়েমার্কশিট পাবলিশ হয়েছিল বা যে মেরিট প্যানেল পূর্ণাঙ্গ মেধা তালিকা পাবলিশ হয়েছিল, রিটেন একাডেমি এবং ইন্টারভিউ এর পূর্ণাঙ্গ নাম্বার সহ, সেখানেও আমাদের যে মার্কস তার কোনো মিসম্যাচ নেই। তারপরেও আমরা যখন সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্টে আমরা দেখলাম যে আমাদের পর্যাপ্ত তথ্য, আমাদের বক্তব্য উপস্থাপন করার পরেও আমরা চাকরি হারালাম। হাইকোর্টেও আমরা দেখেছিলাম 22 এপ্রিলের আগে যখন জাজমেন্ট কোর্ট থেকে প্রকাশিত হয়নি, তার আগেই সেই জাজমেন্ট পলিটিশিয়ানরা এবং কিছু রাজনৈতিক সাংবাদিক তারা প্রকাশ করে দিয়েছিল। এবং তারপর দীর্ঘ 1 বছর ধরে আইনি লড়াই লড়া হয়েছে। প্রচুর কথা কোর্টের সামনে আমরা তুলে ধরেছি, কিন্তু তারপরেও আমরা দেখলাম একদিকে সরকারের নেতা মন্ত্রীদের যে অর্থলোলুপ, যে লালসা, এবং তার ফলে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার তাদের যে নেশা, তা আজকে আমাদেরকে ভয়ঙ্কর রকমের আমাদের জীবন জীবিকাকে সংকটের সম্মুখীন করে তুলল। আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টেও যখন আমরা গেলাম আইনি লড়াই লড়তে, নিজেদেরকে প্রমাণ করতে, সেখানেও দেখলাম আরেক শ্রেণীর উকিলরাও আমাদের ফ্রড হিসাবে চিহ্নিত করতে চাইল। একদিকে সরকারের দুর্নীতি, সেই দুর্নীতির দায়ে আমাদের এই পথে বসে যাওয়া, এবং অন্যদিকে লয়ারদেরও তাদের রাজনৈতিক অভিসন্ধি, তারাও বক্তব্য উপস্থাপন করা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আমরা যখন সব জায়গায় প্রতারিত হই, তখন আমরা কোর্টের কাছে উপস্থিত হই। দেশের সর্বোচ্চ আদালত, সেখানে আমরা পৌঁছেছিলাম, কিন্তু কেন জানি না এত কিছু তথ্য থাকার পরেও, এত কিছু পূর্বতন আইনগুলো থাকার সত্ত্বেও, আইনের রেফারেন্স থাকার সত্ত্বেও, সেগ্রিগেশন করার অজস্র উপাদান মজুদ থাকার সত্ত্বেও আমরা দেখলাম যে আমাদেরকে সেগ্রিগেশন করা হলো না। খুব স্পষ্টভাবে সেখানে সেগ্রিগেশনের উপাদান মজুদ আছে। সামান্য যারা হাতের বাটে সাধারণ মানুষ, তাদেরও চোখে সেই উপাদান লক্ষ্য করা গিয়েছে, তারা পাচ্ছে দেখতে। আমরা তারপরেও ন্যায় পেলাম না, এটা চূড়ান্ত সত্য। আমরা যেমন বলে থাকি স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, তেমন একজন সাংবিধানিক মানুষ হিসাবে সংবিধানকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানানো মানুষ হিসাবে
প্রস্তাবনা আছে এই প্রথম অংশ উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, এই শব্দের আইডেন্টিটি নিয়ে বলার মানুষ হিসাবে আমরা জোর গলায় বলতে পারি আমাদের সঙ্গে অবিচার হয়েছে, প্রত্যেকটা স্তর থেকে অবিচার হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে অন্যায় হয়েছে। গ্রামে 4 জন চোর চুরি করে গুপ্তি মেরে বসে থাকবে বলে গ্রামের 10,000 লোককে বলি দেওয়া কোন আইনের বলেই বলি দেওয়া যেতে পারে? আমরা বুঝতে পারছি না। আমরা যারা শিক্ষক শিক্ষিকা হয়ে প্রত্যেকবার সেশনে, প্রত্যেকটা সেশনে যখন পড়াতে যেতাম, সবাই কি করতো আমি জানি না, কিন্তু আমি আমার দিক থেকে বলছি, সিলেবাসের সূচিপত্রতে যাওয়ার আগে আমি সংবিধানের প্রস্তাবনাটা আমার স্টুডেন্টদেরকে পড়াতাম। সেই সংবিধানকে সম্মান করার জায়গা থেকে বলছি, বিচার ব্যবস্থাও আমাকে কেন ন্যায় পাইয়ে দিল না, কেন পাওয়াতে পারলো না যখন এতগুলো আইনের রেফারেন্স ছিল? তাহলে আমরা আর কোন জায়গায় গিয়ে ন্যায় খুঁজবো? রাস্তা ছাড়া আমাদের আর কোন ন্যায়ালয় নেই। এই রাস্তা থেকে আমরা আমাদের অন্যায়ের প্রতিকার দাবি করছি। তাদের কাছে, আপামর ভারতবর্ষের কাছে, আপামর ভারতবর্ষের মানুষের কাছে, যাদের জন্য সংবিধান, যাদের জন্য আইন তৈরি হয়েছিল, যাদের জন্য কোর্ট তৈরি হয়েছিল, যাদের জন্য প্রশাসন তৈরি হয়েছিল, আর যদি এই সহজ সত্যটাকে আপনারা বুঝে না নিতে পারেন বা নিতে না চান, তাহলে যান গিয়ে নতুন করে অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে যান। যদি মনে করেন যে আমার ন্যায় দরকার, আমার অধিকার দরকার, তাহলে লড়াই করতে হবে। আর যদি মনে করেন যে না, এই চাকরিটা আমার পাওনা ছিল না, আমিও কোনো টেন্টেডের মতো টাকা দিয়ে চাকরি পেয়েছি, তাহলে বাড়ি চলে যান। যদি মনে করেন এই চাকরিটা আপনার কোনো লেবার ছিল না, তাহলে বাড়ি চলে যান। আমাদের এগুলো যেন না যায়, আর আমাদের আইডেন্টি কার্ড আছে, যারা নেয়নি তারা এখানে আমার কাছে নিয়ে যায়। এবং এখন আপনারা জানেন যে আমরা দিল্লি থেকে এসেছি, অনেক লয়ারদের সাথে কথা বলে এসেছি। আমরা মনে করি যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন রাস্তা থেকে কোনো একটা দরজা খুঁজে নিতে হয়, পথ খুঁজে দেয়। এটা আমি বিশ্বাস করি, সেজন্য 3 তারিখ থেকে আমি রাস্তা ছেড়ে একদিনও যাইনি। আর আপনারা হয়তো সেই বিশ্বাসটার মধ্যে দুর্বলতা আছে, তার জন্য আপনারা বাড়িতে বসে আছেন। এখন কেন আমরা এখানে এসেছি, কেন এখানে আমাদের আসার প্রয়োজন আছে? রিভিউ পিটিশন সরকারের পক্ষ থেকে ফাইল হয়ে গেছে, এসএসসির পক্ষ থেকেও ফাইল হয়ে গেছে, আমাদের ড্রাফট রেডি হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখলাম সরকারের সঙ্গে আলোচনা ছিল যে তারা যখন রিভিউ পিটিশন করবে তারা আমাদের জানাবে। 29 তারিখে এখানে আমরা ছিলাম, আমাদের সঙ্গে দেখা করা হয়নি। রাস্তায় দাঁড়িয়ে আমরা চেয়ারম্যান সাহেবকে ঘিরে ধরে কথা বলেছিলাম। সেদিনই জানতে পেরেছিলাম আজকে নাকি এসএসসি রিভিউ পিটিশন ফাইল করতে যাচ্ছে। কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল
কি হবে তার ড্রাফট রিভিউ পিটিশন নিয়ে পজিটিভলি তাদের কি ভাবনা সেগুলো আমাদেরকে বলা হবে, কিন্তু আমাদের বলা হয়, আমাদের জানানো হয়নি। এক কথায় আমাদেরকে অন্ধকারে রেখে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং এই মুহূর্তে যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে, কবে রিভিউ পিটিশন তারা কোর্টে তুলতে চাইছেন সেই ব্যাপারেও একটা মৌখিক আলোচনা হয়েছিল। এখন তাদের আবার স্ট্যান্ড কিছু চেঞ্জ হয়েছে কিনা সে সম্পর্কেও আমরা অবগত নয়। চাকরি আমাদের গিয়েছে, মাথা আমাদের ফেটেছে, যন্ত্রণার দায় আমাদের। আর পরীক্ষা নিয়ে তারা যত তাড়াতাড়ি এই প্যানেলটা পুরো থেকে মুখ ফিরিয়ে নিতে পারে তত তাড়াতাড়ি তাদেরই লাভ, কারণ তাহলে আর আমাদের যদি ন্যায় পাই, আমরা যদি সত্যি সত্যি ন্যায় বিচার পাই, তাহলে পারেও একটা অংশ তাদেরকে ছেড়ে কথা বলবে না, যাদের কাছে তাদের বিনিয়োগের সম্পর্ক ছিল। তাই তারাও চায় যে যদি ক্যান্সেল হয়ে গেছে এবং রিভিউটা ক্যান্সেল হয়ে যায় তাহলে মনে হয় খুব ভালো হয়। নতুন পরীক্ষা নিলে সরকার কিন্তু আমরা দেখলাম আমাদেরকে পুরোপুরি ভাবে অন্ধকারে রাখা হলো। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না যে তারা, এবার শুনে নিন কেন আমরা এখানে এসেছি। অনেকে ভাবছে আমাদের দাবি কি, আমরা এখানে কেন এসেছি, কেন এখানে বসে আছি। দাবি তো আছে, তাহলে এমনি এমনি বলতে এসছি না। প্রথম দাবি তো সব, প্রথম দাবি কোনোদিন চেঞ্জ হয়নি, একটা কনস্ট্যান্ট দাবি আছে। যাদের জন্য আমাদের চাকরি গিয়েছে তারা আমার চাকরি ফিরিয়ে দেবে, কোন আইনের বলে কোন প্রক্রিয়ায় ফিরিয়ে দেবে সেই দায়িত্ব তাদের। এটা তো আমাদের কনস্ট্যান্ট দাবি, এটা কোনোদিন চেঞ্জ হবে না যতদিন না চাকরি পেয়ে স্কুলে পৌঁছাচ্ছে। আর দাবি কি, এখন রিভিউ নিয়ে তাদের পজিটিভ থিঙ্কিং কি আছে, তারা কি চাইছে, আর কারণ তাদের সঙ্গে তো আমাদের তাল মেলাতে হচ্ছে। নাচতে তো আমাদের হচ্ছে, কিন্তু বাজনা তো তাদের বাজাতেই হবে, তা নাহলে তো আমরা নাচতে পারবো না, কারণ ওরা তো ফার্স্ট পার্টি। গভর্নমেন্ট, শিক্ষা দপ্তর, এসএসসি সবাই ফার্স্ট পার্টি, তাদের পিছন পিছন আমাদের যেতে হবে। তাই তাদের গতিবিধি কি আছে, রিভিউ নিয়ে তাদের ভাবনা কি আছে, আমরা যদি জানতে না পারি তাহলে ভুল সময় ভুল জায়গায় কোমর তোলালে তো আমাদেরই কোমর ভেঙে যাবে। তাই আমরা জানতে চাইছি যে তারা রিভিউ নিয়ে কি ভাবছেন, এবং আমরা চাইছি তারা রিভিউ নিয়ে তাদের রাস্তাটা কি, কোন পথে তারা এগোতে চাইছে সেটা আমরা জানতে চাইছি। কোন লয়ার তারা দিতে চাইছেন, তাদের স্ট্যান্ড পয়েন্ট কি আছে, এবং আমাদের নিয়ে তারা আর কি 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 জিনিস ভেবে রেখেছেন আমরা জানতে চাই। আমরাও একটু জানি ABCDE প্ল্যানগুলো আসলে কি, আমাদেরও তো জানার দরকার আছে। মনে মনে রেখে দিলে তো আর হবে না, কথা মনের মধ্যে যদি থাকে তাহলে প্রকাশভঙ্গির অভাবে অনেক ভালো ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। তাহলে প্রকাশভঙ্গির প্রয়োজন আছে। মনের কথাটা একটু মুখ থেকে বের করুন, আমরা সবাই শুনি। আমাদের হলেও তো হতে পারে ABCE কোন একটা প্ল্যান আমাদের পছন্দ হলো, আমাদেরও মনে ধরলো, আমরা একটু শুনতে চাই। পাশে আছি আর সাথে আছি বললে তো থাকা হয় না, প্রমাণ দিতে হয়। এটাও আমরা জানতে চাই, এটাও আমাদের দাবি। ডিভিশন চলছে, ভাগ করে দাও। আমাদের দাবি আছে, এটা এক্সামিনেশন।
ঠিক আছে? এই মুহূর্তে কোন রকম পরীক্ষা আপনি নিতে পারবেন না। কেন পরীক্ষা আমরা দেব? আমরা তো আরে আরে ভগবানও একাধিকবার অগ্নি পরীক্ষা দিতে চাইনি। আমরা তো মানুষ, আমরা অগ্নি পরীক্ষা দেবো কেন? আমরা তো একবার পরীক্ষা দিয়ে এই জায়গায় এসেছি, আবার অগ্নি পরীক্ষা দেবো কেন? অপরাধ কি আমি করেছি? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি সেটা লেখা ছিল যে অগ্নি পরীক্ষাটা আমাকে দিতে হবে? তাহলে অগ্নি পরীক্ষা আমি দিতে রাজি নই। ভুল আপনি করলে অগ্নি পরীক্ষা আপনাকেই দিতে হবে। আপনি শুনুন, আপনি সেখান থেকে হিরে বের করে আনুন, রাস্তা আপনাকে বের করতে হবে, আমি রাস্তা বের করতে পারবো না। আমরা প্রমাণ দিয়েছি যোগ্যতা, আর সংবিধানেও দেখবেন আছে যে সরকারি চাকরির একমাত্র অবলম্বন হচ্ছে যোগ্যতা। তাই আমি আমার যোগ্যতার পরীক্ষা একবার দিয়েছি, সিবিআই আবার সেই যোগ্যতাটাকে নিয়ে প্রমাণ করার চেষ্টা করলো যদি একটু অযোগ্য বার করতে পারি। আর 8.5 আর 14.47 তো 14.47 এই অংশটাই তো বের করতে পেরেছে। আমরা তো দেখেছি সিবিআই রিপোর্টের বলে বছরের পর বছর কাউকে জেল খাটানো হয়। তাহলে সেই সিবিআই যদি তার রিপোর্টে বছরের পর বছর কাউকে জেল খাটানো হয়, তাহলে সেই রিপোর্টের বলে সুপ্রিম কোর্ট কেন আমার চাকরিটা ফিরিয়ে দিল না? একদম তাই সেই রিপোর্টটা যদি তাহলে যদি সিবিআই এর ইনভেস্টিগেশনটার কোনো দাম না থেকে থাকে, তাহলে হাইকোর্ট কেন সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছিল? তাহলে কোর্টগুলো একে অপরের সঙ্গে মারামারি করছে। একটা কোর্ট বলছে না সিবিআই ইনভেস্টিগেশন দরকার, কারণ কে এর মধ্যে আছে, কে মাথা, কে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি খুঁজে বের করবো। আবার যখন কোর্টের নির্দেশ মতো দুর্নীতি বের করা হলো, আর একটা কোর্ট বলছে মানবো না, বা মেনেও বলছে মানবো না। আইডেন্টিফাই তো করলেন, তাহলে মানবেন না কেন? তাহলে তো ওই দপ্তর থেকেই তুলে দেওয়া হয়, তাহলে নিজাম প্যালেস আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেখে লাভ নেই। 4000 টেন্টেড আছে। রেখে কি লাভ যদি সেটা গ্রহণযোগ্যতায় না থাকে? পুলিশ ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেড তাহলে আমরা যোগ্যতার প্রমাণ দিলাম, ইনভেস্টিগেশন এজেন্সি আবার আমাদেরকে সেটা থেকে বের করলো, তারপরেও আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আচ্ছা করুক, কি করতে চাইছে করুক, দেখে নেন। মাইক অ্যানাউন্স এটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক। তাই আমরা আবার সরকারের কাছে এসেছি, ওই যোগ্যতার পরীক্ষা আপনারা নিয়েছিলেন, আর দ্বিতীয়বার আমরা পরীক্ষা দেব। রাস্তা আপনি খুঁজে বের করুন, কিভাবে বের করবেন। এই যে মোড়টাই মিছিল করে আসছে। হ্যাঁ ওখানে বসে এটা আমাদের আরেকটা দাবি। আচ্ছা আসুন, পুলিশ ওখানে আটকেছে। তাহলে প্রথম দাবি সরকারের কাছে এটাই যে আমার চাকরি যাওয়ার মূলে হচ্ছে সরকারি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই দায়টা আমাদের নয়, আইনেও আছে যে প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে ইনোসেন্টকে শাস্তি দেওয়া সম্ভব নয়, যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দাবি, আমাদের চাকরি যে কারণে গিয়েছে, যাদের কারণে গিয়েছে তাদেরকেই চাকরি ফিরিয়ে দিতে হবে। কোন সূত্র আছে সেই সূত্র সরকার বের করুক, এটা প্রথম দাবি। এবার দ্বিতীয় দাবি বললাম কি, একবার আমরা অগ্নি পরীক্ষা দিয়েছি আর দ্বিতীয়বার কোনো পরীক্ষা আমরা নেব না। কিভাবে আমাদেরকে আবার পুনর্বহাল করবেন আপনি বুঝে নিন, এটা আমার দ্বিতীয় দাবি। 3 নম্বর দাবি, এই মুহূর্তে পরীক্ষার কোনো নোটিফিকেশন দেওয়া চলবে না, এটা তৃতীয় দাবি। চতুর্থ দাবি কি, রিভিউ পিটিশন সংক্রান্ত যে কার্যকলাপ আপনারা চালাচ্ছেন তার স্পষ্টতা থাকা দরকার
এবং আমাদের জন্য পজিটিভলি সেক্ষেত্রে আপনারা কি কি ভাবছেন সেটা আমাদেরকে জানাতে হবে। এই 4টে দাবি নিয়ে আমরা সরকারের কাছে এসেছি, আর অযোগ্যদের টার্মিনেশন। 4টে দাবি নিয়ে এসেছি। আর একটা বক্তব্য আমি দিতে চাইছি, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই কোর্টের দ্বারা একটা স্পষ্ট বিভাজন রেখা টানা হয়েছে। যদি সুপ্রিম কোর্টের ভাষাতে বলি, যদি হাইকোর্টের ভাষাতে বলি তাহলে টেন্টেড আর আনটেন্টেড, আর যদি সুপ্রিম কোর্টের ভাষায় বলি তাহলে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আর আনটেন্টেড টেন্টেড। তাই তাদের আলাদা আন্দোলন থাকতে পারে, সরকারের সাথে তাদের বোঝাপড়া থাকতে পারে, আমাদের টাকার দরকার নেই। কিন্তু কোন আইনের বলে আমরা যেখানে যাচ্ছি আর সেখানেই পিছন আমাদের উপরে আসছে, অথচ পুলিশ প্রশাসন সেখানে একটা সেপারেশন রাখছেন না কেন? এটা ইচ্ছাকৃত হয়ে করা হচ্ছে না। তাহলে কি শিক্ষামন্ত্রী আপনারা এটাই চাইছেন? এটা কি কোনো রাজকীয় নির্দেশ? রাজায় রাজায় যুদ্ধ হোক আর উলু খাগলার পাঞ্জাব, মানে আমাদের মধ্যে আমাদেরকে লড়িয়ে দিতে চাইছেন টেন্টের অ্যান্টেন্টের, আমরা সেগ্রিগেশন করবো রাস্তায়? আর শিক্ষামন্ত্রী ঘুমটা টানালে খ্যাম টানাচ্ছে, ওদের সঙ্গে মিটিং করছে। রাস্তায় সেগ্রিগেশনটা আমাদেরকে করতে বলছেন, আর আমাদের কি একে অপরের সঙ্গে লড়িয়ে দিতে চাইছেন? টাকা নেওয়ার বলে হুশ আপনাদের লাভবান রাজকোষ আপনারা বলিয়েছেন, আমাদের মধ্যে লাগাচ্ছেন। ওদের সাথে আমাদের আইনগত পার্থক্য আছে, ব্যক্তিগত